আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। কচুর ঘাটি এভাবে রান্না করলে খুব সুস্বাদু হবে, সেটাই আপনাদের সাথে আজকে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে কিন্তু আমি 1 কেজি পরিমাণ কচুর ঘাটি নিয়ে নিয়েছি। এই কচুর ঘাটি বা কচুর মুখী যে যেটাই বলেন না কেন, এগুলো কিন্তু আমি এখন রান্নার জন্য প্রসেসিং করতেছি। দেখেন, আমি কিন্তু একটা চাকুর সাহায্যে এগুলো ছিলে নিচ্ছি। এই রেসিপিটা স্কিপ না করে পুরো রেসিপিটাই দেখুন, অবশ্যই খুবই উপকৃত হবেন। এভাবে কচুর ঘাটি রান্না করলে মাছ মাংসকেও হার মানাবে, গরুর গোশকেও হার মানিয়ে যাবে। কারণ কেউ বুঝতেই পারবে না আপনি এটা কী রান্না করেছেন। না দেখলে অবশ্যই খেয়ে আপনাকে ভালো রেজাল্ট দিবে, আপনার প্রশংসা করতেই থাকবে। আমি কিন্তু ঠিক এভাবেই সবগুলো ছিলে নিব। দেখেন, আমি কিন্তু চাকুর সাহায্যে খুব সহজেই ছিলে নিচ্ছি। এটা কিন্তু দেখেন কতটা সহজভাবে কিন্তু ছিগলাগুলো উঠে যাচ্ছে। আপনারা চাইলে বটি দিয়েও ছিলতে পারেন। আমি কিন্তু একটা চাকুর সাহায্যে সবগুলো ছিলে নেব। এভাবে অনেকটাই সহজভাবে আমি কিন্তু সবগুলোই দেখেন একে একে 3-4টা আপনাদের সামনে ছিলে নিলাম। মাশাআল্লাহ, ছিলতে কিন্তু খুব ভালোই লাগছে। এভাবে সবগুলো আমি কিন্তু ছিলে নিব। আমার কিন্তু সবগুলো ছিলা শেষ। আমি কিন্তু এখন একটা চাকুর সাহায্যে আপনাদের সামনে কেটে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে বা কতটুকু বড় করে রাখবো। আপনারা চাইলে একটু ছোট করেও রাখতে পারেন। আমি কিন্তু একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। যেগুলো একটু বড় আছে সেগুলো মাঝখান দিয়ে ডোম করে নিচ্ছি। মানে যেগুলো একটু ছোট আছে আমি কিন্তু সেগুলো এভাবেই রাখবো। আর এই রেসিপিটাই কচুর ঘাটিটা এভাবে রান্না করলে আপনি যে কাউকেই কিন্তু সামনে দিলে কেউ বুঝতেই পারবে না যেটা কি রান্না করেছেন। অবশ্য আমি রান্না করেছিলাম, কিন্তু যারা খেয়েছে সবাই আমার প্রশংসা করেছে। আর বারবার কিন্তু এই রেসিপিটি আপনার কাছে খাইতে চাবে যে কি রেসিপি রান্না করেছিলে সেটাই আমাদেরকে আরেকবার খাওয়াও। যদি আপনার এই রেসিপিটা বা কচুর ঘাটিটা রান্না না দেখে থাকে তাহলে কিন্তু সে বুঝতেই পারবে না যেটা কচুর ঘাটি না গরুর মাংস, কেউ বুঝতেই পারবে না। যেগুলো আপনি কিন্তু আপনার পরিমাণ মতোই কেটে নেবেন। দেখেন, আমি কিন্তু সবগুলো চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। আসলে চাকু দিয়ে কিন্তু আমি তখন ছিলে নিয়েছিলাম। আমি একটু মোটা করে কিন্তু চাকু দিয়ে কেটে নিয়েছি। অফ ক্যামেরাতে দেখতেছেন আমার কিন্তু সবগুলো কচুর ঘাটি কেটে নেওয়া শেষ। আমি কিন্তু এখন একটা না ধুয়েই একটা বলের মধ্যে নিয়ে নিলাম। এখানে কিন্তু একটু লবণ দিয়ে এখন মাখিয়ে রাখবো, কারণ এটার সাথে যে একটা কোয়াশ আছে বা একটু এটা দিয়ে একটু বিজলা বিজলা ভাব উঠে পানি দিয়ে, এই জন্য ধুইনি আগে এই লবণ দিয়ে মেখে রেখে দিব 10 মিনিটের জন্য। এটার যে একটা কোয়াশ বা এটা যে একটা গলা চুলকানোর ভয় থাকে বা থাকে, এটা কিন্তু থাকবে না। কারণ কচুর ঘাটি কিন্তু অনেকেই খেতে ভয় পায়। আমি কিন্তু 10 মিনিট পরে চুলাতে একটা কড়াই বসিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানির মধ্যে কিন্তু আমি কচুর ঘাটিগুলো দেখেন সে লবণ দেওয়া অবস্থায় কিন্তু আমি এটা দিয়ে দিচ্ছি। ইসের মধ্যে আমি কিন্তু ধুয়ে নিইনি। এখন কিন্তু আমি এটা কোনো রকম একটু ভাপ দিয়ে ফেলে নিব। পুরা সিদ্ধ করব না, আধা সিদ্ধ করে নিব এবং ভাপ দিব। কারণ এই ভাপে কচুর ঘাটির যে কষটা আছে সেই কষটা কিন্তু বের হয়ে যাবে। কারণ এই যে কষটা আছে এই কষটা বের হয়ে গেলে কিন্তু কচুর ঘাটিটা গলা চুলকাবে না। এই ভাপ দিয়ে দিলে, এই পানিটা বের করলে ঠিক এভাবেই কিন্তু আপনারা এই প্রসেসে রান্না করলে কচুর ঘাটি দিয়ে কখনো গলা চুলকাবে না। রান্নাটা হয়তো একটু সময় নিয়ে রান্না করতে হবে, কিন্তু রান্নাটা সময় নিয়ে করলেও কিন্তু অনেকটাই সুস্বাদু হবে। আমি কিন্তু কচুর ঘাটিটা এভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধতে আমি কিন্তু এখন চলে যাচ্ছি একটা মশলা বানানোর জন্য। এই কচুর ঘাটি রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি একটু আদা, একটা রসুন, 3টা পেঁয়াজ। এগুলো কিন্তু সবই আমি এখন ব্লেন্ড করে রেখে দিব।
কচুর ঘাটিটা সেদ্ধ হওয়া অবধি আমি দেখেন ব্লেন্ড করে নিয়ে আমি কিন্তু এখন চলে এসেছি, নামিয়ে নিয়েছি। নামিয়ে কিন্তু এটাতে পানি ঝরিয়ে নিয়েছি। এই কচুর ঘাটিটা কিন্তু পানি ঝরিয়ে নিয়ে এখন আমি কিন্তু হলুদ লবণ দিয়ে এটা মাখিয়ে রাখবো। খুব সুন্দর করে মাখিয়ে নিব। হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি না, আমি কিন্তু একটা চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে আমি কিন্তু পানি ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখেন এটার গায়ে কিন্তু একটুও পানি নেই। লবণ পানি দিয়ে আমি কিন্তু এখন দেখেন চলে এসেছি। একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে। এই প্যানে কিন্তু আমি এখন একটা একটা করে উল্টে পাল্টে এগুলো ভেজে নিব। কেউ বুঝতেই পারবে না যে আপনারা কি রান্না করেছেন। খেতে কিন্তু অমৃত লাগবে। এভাবে উল্টে পাল্টে আমি কিন্তু দেখেন একটু লাল লাল করে ভেজে নিচ্ছি সবগুলোই। নাড়াচাড়া কিন্তু একটু আস্তে আস্তেই করতে হবে। আমার কিন্তু সবগুলো ভেজে নেওয়া শেষ। আমি কিন্তু এখন উঠিয়ে নিচ্ছি একে একে। আমি কিন্তু উল্টে পাল্টে দেখেন সবগুলোই ভেজে নিয়েছি। সবগুলোর গা কিন্তু একটু লালটা লালটা করে ভেজে নিয়েছি, বাদামি কালার হয়েছে। আমি কিন্তু এই তেলের মধ্যে এখন দিয়ে দিব যে ব্লেন্ড করা মশলাগুলো। সবগুলো উপকরণই এখানে আছে। একটু জিরা দিয়ে দিয়েছিলাম, এখানে একটু ধনিয়াও দিয়ে দিয়েছিলাম। সবগুলোই ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। আদা রসুন এবং পেঁয়াজ কুচি এখানে দিয়ে সবগুলোই এখন দেখেন আমি একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি 1.5 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 1 চামচ হলুদ দিয়েছি আর স্বাদ মতো লবণ, সাথে কিন্তু একটা তেজপাতা দিয়ে দিলাম। আমার কিন্তু মশলা কষানো শেষ। আমি কিন্তু এখন দিয়ে দিলাম সেই কচুর ঘাটিগুলো। এখন কিন্তু খুবই আস্তে আস্তে কচুর ঘাটিগুলো একটু নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু বড় কড়াইতেও বসাতে পারেন। আমার কিন্তু এখানে একটু নাড়াচাড়া করতে আসলে একটু সমস্যাই হচ্ছে। আমি প্যানের মধ্যে বসিয়েছি। এখানে কিন্তু আমি সরিষা বেটে রেখেছিলাম, এই সরিষাটা কিন্তু দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে মূল টিপস, মূল স্বাদের কারণ। এটাই কিন্তু আপনাদের সাথে গোপন রেখেছিলাম, এখন কিন্তু বলেই দিলাম, দেখিয়েই দিলাম। অবশ্যই যদি এই সরিষা বাটা দিয়ে যদি রান্না করেন, খেতে যে এত অমৃত হয়েছিল হবে সেটা আপনারা বলতেই পারবেন না। আমি কিন্তু একটু কষিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি। পানি কিন্তু পরিমাণ মতো দিয়ে আমি কিন্তু ঢেকে দিলাম। এখন কিন্তু দেখেন যখন এটা বলক চলে এসেছে, আমি একটা লেবুর চিপে দিয়ে দিয়েছি। আমার কিন্তু রান্নাটা শেষ। দেখেন আমি কিন্তু এখন এটা নামিয়ে নিব। এটা কিন্তু একেবারেই শুকনো শুকনো করে রান্না করেছি, পরিবেশন করে নিচ্ছি আপনাদের মাঝে। আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা অলরেডি আমার সাথে আছেন তাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।